আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চ যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি রাজদূত প্রাইম লঞ্চে ঢাকা টু বানারীপাড়া ভ্রমণ ভিডিওর পার্ট 2। তো যারা এই ভিডিওর প্রথম অংশ তথা পার্ট 1 দেখেন নাই, গতকালকে আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, দ্রুত পার্ট 1 দেখে ফেলুন। সেটা আমাদের চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। কারণ ভিডিওর প্রথম অংশ না দেখলে আপনি দ্বিতীয় অংশের পুরোপুরি মজা পাবেন না। তো দেখতেছেন আমাদেরকে ওভারটেক করতেছে বেতুয়া চরফ্যাশন রুটের অন্যতম স্পিড কিং এমভি কর্ণফুলী 12। তো এই লঞ্চটা আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে, আর আমরা চাঁদপুরের প্রায় কাছাকাছি চলে আসছি। তো দেখতে দেখতে কিন্তু কর্ণফুলী 12 আমাদেরকে প্রায় ওভারটেক করে ফেললো। আরে এই পোলাটা বারবার লেজার লাইট মারতেছে। এমনিতেই ওটি খাইলাম, তারপরে আবার লেজার লাইট, দূর সাতা। বেতুয়া রুটের লঞ্চ এমনিতেও হইলো সবগুলো লঞ্চই মোটামুটি ভালো রকমের গতিশীল, তার মধ্যে কর্ণফুলী 12 তো অন্যতম, 13 আছে। দর্শক, এইদিকে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ছেড়ে আসা গতিরাজ মানামি যাচ্ছে ঢাকার দিকে। তো হালকা গতিতেই যাচ্ছে, কারণ আজকে যাত্রী নেই। ঈদের দিন বরিশাল থেকে ঢাকায় যাওয়ার যাত্রী থাকবে না, এটাই স্বাভাবিক। তো লঞ্চ প্রায় খালি। তো এই মুহূর্তে আস্তে আস্তে মিডিয়াম স্পিডে সে ঢাকার দিকে চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক না করে থাকলে ভাই গিফটটামি বাদ দেন, দ্রুত লাইক করেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন, এবং কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। দেখতে দেখতে কিন্তু আমরা চাঁদপুর ঘাটের একদম কাছাকাছি চলে আসলাম। সামনেই চাঁদপুর ঘাট দেখতে পাচ্ছেন, এবং চারটা লঞ্চ এখান থেকে দেখা যাচ্ছে। আর আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান। তো বন্ধুরা, পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম যে সোনারতরী 4 আমাদেরকে ওভারটেক করে চলে এসেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সোনারতরী 4 চাঁদপুর ঘাটে এখনও যাত্রী নামাচ্ছে, এই ক্যাটামারান জাহাজ। আর এখন এই সোনারতরী 4 এবং বাম পাশে রয়েছে ইমাম হাসান 2, এই 2 লঞ্চের মাঝখান দিয়ে আমাদের রাজদূত প্রাইম হয়তো ঘাটে বার্থিং করবে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের রাজদূত প্রাইম কীভাবে বার্থিংয়ের ঝামেলাটা সলভ করে। তো ইতিমধ্যে এদিকে দেখতে পাচ্ছেন সোনারতরী 4 কিন্তু তার উভয় ইঞ্জিন হালকাভাবে চালিয়ে রেখেছে নিজের বডি সোজা রাখার জন্য। আর এই পাশে আছে ইমাম হাসান 2। তো মাঝখান থেকে রাজদূত প্রাইমকে ঢুকতে গেলে একটু বেগ পেতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি বেশি বকবক করবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। এইদিকে ইমাম হাসান 2 ওই পাশের ঘাটে রয়েছে, আর ওই ঘাট থেকে হচ্ছে ঢাকার দিকে যেসব লঞ্চ ছেড়ে যায় সেগুলো থাকে, এবং এই পাশের ঘাটের থেকে হচ্ছে অন্যান্য রুটের দিকে চলে যায়, অথবা ঢাকার থেকে আসলে এখানে ঘাট করে। তো এদিকে সোনারতরী 4 যেহেতু ঢাকার থেকে আসছে, তো সে এই ঘাটে আছে। আর ওই পাশে ইমাম হাসান 2 সে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, তো সে ওই পাশের ঘাটে আছে। আর দেখতে পাচ্ছেন যাত্রী কি পরিমাণ, মানে রাজদূত প্রাইমের জন্য দূরে দূরে আসতেছে। এখানে অধিকাংশ যাত্রী কিন্তু রাজদূত প্রাইমে উঠবে। তো আমার এখন টেনশন হচ্ছে, লঞ্চ তো প্রায় ফুলফিল, তো এই অবস্থায় এতগুলো যাত্রী উঠে বসবে কোথায়? দেখেন সিঁড়ি নামানোর আগেই কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী দৌড়ে দৌড়ে উঠতেছে লঞ্চে, কারণ জায়গা তো একটু পেতে হবে। যতটুকু জায়গা আছে ততটুকুই অন্তত দখল করতে হবে, অন্যথায় কিন্তু ছাদে এসে বসতে হবে। সকলের মাথায় টেনশন। ইতিমধ্যে আলাদ বাঁধা হয়েছে, কিন্তু সিঁড়ি নামাতে পারে নাই। তো এই পাশ থেকে যদি সোনারতরী 4 না থাকতো, তাহলে কিন্তু সিঁড়ি না নামালেও যাত্রীরা আরামসে উঠে যেতে পারতো। তো দেখতেছেন রিস্কিভাবে কিন্তু যাত্রীরা উঠতেছে। এই দিক থেকে ইমাম হাসান 2 খুবই অল্প সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু ঢাকার দিকে রওনা করলো। এটা এখন সোজা ঢাকায় চলে যাবে। আজকে মানে উল্টো পথে যাত্রী খুব কমই হবে স্বাভাবিকভাবেই,
তো সেরকমভাবেই কিন্তু অল্প যাত্রী নিয়ে ইমাম হাসান 2 চলে গেল ঢাকায়। আর ঘাটে রয়ে গেল এই যে ঈগল 4, এটা হয়তো আরও 1 ঘন্টা পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তো এদিক থেকে আমাদের রাজদূত প্রাইম লঞ্চে যাত্রী খালি উঠতেছে উঠতেছে, মানে এদের সিরিয়াল আর শেষ হইতেছে না। এখন দেখেন সিঁড়ি দেওয়া হয়েছে, তো সিঁড়ি থেকে উঠতেছে যাত্রীরা। তো যারা ওঠার ছিল প্রায় ওঠা শেষ। এখন এই যে একটা মোটরসাইকেল আছে, তো এই মোটরসাইকেলটাকে ওঠানো হবে। তো সিঁড়িটা যেই অবস্থায় দেওয়া হয়েছে, এখান থেকে মোটরসাইকেল নিয়ে উঠতে গেলে ওই জায়গায় আবার একটা আলাদা রয়েছে, মানে এই লঞ্চকে যে রশি দিয়ে বাঁধা হয়েছে সেই রশিটা কিন্তু সিঁড়ির সামনে। তো এখান থেকে মোটরসাইকেলটা নিয়ে আসাটা আর কি একটা রিস্কি ব্যাপার। তো সেজন্য কিন্তু এরা কয়েকজন মিলে পরামর্শ করতেছে যে কি করা যায়। তো দেখুন, দেখতে থাকি কি করে এরা, কিভাবে উঠায় মোটরসাইকেলটাকে। সিঁড়িটাকে একটু সোজা করলো, দেখে যে না রাতে হচ্ছে না। ও ছাড়া, সিঁড়ির ওই পাশে কিন্তু মানুষ যাতে রিল্যাক্সে হাঁটতে পারে, স্লিপ না কাটে, এই জন্য কাঠের খাপ খাপ করে দেওয়া আছে। কিন্তু এই পাশটা কিন্তু একদম সমান, এই জন্য সিঁড়িটাকে সমান করলো যাতে করে মোটরসাইকেলটা একবারে সোজাসুজি চলে যেতে পারে। আরে বাপরে, হালকা 19-20 হলেই কিন্তু মোটরসাইকেল ডাইরেক্ট পানিতে পড়ে যাবে। শেষ পর্যন্ত কিন্তু এরা সফল। তারা তাদের পূর্ণ দক্ষতা দেখিয়েছে যে আমরা পারি এরকম মোটরসাইকেল আমাদের উঠানো হাতের খেল, এটা কোনো ব্যাপারই। সিঁড়ি উঠিয়ে ফেলা হয়েছে এবং নিচ থেকে ঘন্টা পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যাত্রী আর নেই এবং লঞ্চ ছাড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন লঞ্চ ছাড়া দিতে পারে। এদিক থেকে সোনারতরী 4-এ যাত্রী নামানো শেষ এবং সে চলে যাচ্ছে ঘাট ছেড়ে, কারণ এই ঘাটে যারা আসে তারা যাত্রী নামিয়ে ওই পাশের ঘাটে গিয়ে অপেক্ষা করে, এখানে থেমে থাকার কোনো মানে হয় না। এই জন্য কিন্তু সোনারতরী 4 ব্যাক গিয়ারে রয়েছে। তো একই সাথে 2টা লঞ্চ ব্যাক গিয়ারে দিলে সেটা ঘোরার ক্ষেত্রে বিপাকে পড়বে। এই জন্য কিন্তু সোনারতরী 4 ব্যাক গিয়ারে গেলে সে ঘুরে পেছন থেকে সরে গেলে আমাদের লঞ্চ ব্যাক গিয়ার দিবে। আলাদ খোলা হয়ে গেল। আমাদের লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ ঘাটের উপর পাশে, তো এখানে পাইলিং করা হয়েছে এবং রড বের করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কলম খাড়া করা হবে, মানে সোজা কথা এখানে নদী বন্দর করা হবে। চাঁদপুর নদী বন্দরে কিন্তু তেমন কোনো ভবন এদিকে নাই, শুধুমাত্র এই টার্মিনাল পল্টনগুলো আছে। তো বরিশাল লঞ্চ ঘাট বলেন অথবা ঢাকা সদরঘাট বলেন, সব জায়গায় কিন্তু বড় করে ভবন করা নৌবন্দর। তো এই চাঁদপুরেও সেরকমভাবে ভবন করা হবে। এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আর অলরেডি আমাদের লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে। আমরা এতক্ষণ একবারে ছাদের উপরে ছিলাম, আর এখন চলে আসলাম এই যে সিঁড়ি বেয়ে নিচে, যেখানে আপনার এই সাইলেন্সার ফানেল এবং সাইলেন্সার পাইপ। তো এই জায়গাটা আসলাম এই জন্য যে চাঁদপুর থেকে যে যাত্রীরা উঠেছে তারা দেখতেছেন এখানেও বেশ কিছু যাত্রীরা এই বিছানা বিছিয়ে এখানে বসে পড়েছে। তো নিচে মানে ভিতরে আর জায়গা নেই, হালকা হালকা কুয়াশা নিচে পড়লেও তারা এখানে বসেছে। আর লঞ্চের প্রপেলর থ্রাস্ট দেখতেছেন, মানে আগুন গতি। আর 550 হর্স পাওয়ারের যে ইঞ্জিন, তো ইঞ্জিনের গতি তারা আর কি যথেষ্ট পরিমাণে দিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই লঞ্চটাকে কিন্তু কোনো টেকনোলজির মাধ্যমে ঘোরানো হয় না,
মানে এই আধুনিক যে হাইড্রোলিক টেকনোলজি, সেই হাইড্রোলিকের মাধ্যমে ঘোরানো হয় না, এটাকে ম্যানুয়ালি ঘোরানো হয়। এখানে শিকল বাঁধা আছে, এগুলো ডাইরেক্ট হুইলের মাধ্যমে হাতের দ্বারাই ঘুরায় ড্রাইভার সাহেবগণ। আর লঞ্চের সাইরেন্সে দেখতে পাচ্ছেন, একটু আওয়াজটা শুনেন। এদিকে আমরা হোটেলে চলে আসলাম, লঞ্চের হোটেলে। তো খোঁজ নিয়ে দেখলাম যে ভাত রয়েছে, মাছ মাংস সব কিছুই আছে, কিন্তু ডাল চচ্চড়ি নেই। তো লঞ্চে ডাল চচ্চড়ি না খেলে তো হয় না, এই জন্য আমি আজকে ভাতই খাবো না। আবারও আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম এবং একটু দেখবো যে চাঁদপুর থেকে ছাড়ার পরে বর্তমানে আরপিএম কী অবস্থায় রয়েছে ইঞ্জিনের। তো দেখতেছেন, এই হচ্ছে ডান পাশের ইঞ্জিন, বাম পাশের ইঞ্জিন, আর এটা ডান পাশের ইঞ্জিন। তো দুইটা ইঞ্জিনই চলতেছে সমানতালে। তো আমরা আরপিএম রেটটা একটু দেখব। ডান পাশের ইঞ্জিন 764 এবং বাম পাশের ইঞ্জিন 809। তো দর্শক, আমরা আবার ছাদে চলে আসলাম। দেখতেছেন পেছন দিক থেকে একটা লঞ্চ আমাদেরকে ওভারটেক করার জন্য আসতেছে। যতটুকু বুঝতেছি তাতে বেতুয়া চরফ্যাশন রুটের তাসরিফ সিরিজের কোনো লঞ্চ হতে পারে, তারপরেও দেখা যাক একটু কাছাকাছি আসলে। আর এদিকে চাঁদকে দেখতে পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না, কেমন যেন আজকে একটু কুয়াশা কুয়াশা ভাব। তো এরকম গরমের দিনেও এরকম কুয়াশা কুয়াশা ভাব, মানে বুঝলাম না আজকের আবহাওয়ার কোনো রীতিনীতি, মানে মতিগতি। তো হ্যাঁ, লঞ্চটা তাসরিফ সিরিজেরই, আর একটু কাছে আসলে কত নম্বর সেটাও বুঝে ফেলবো আমরা। তো তাসরিফ সিরিজ মানেই হচ্ছে একটা অন্যরকম গতি এবং অন্যরকম সার্ভিস। এটা হচ্ছে তাসরিফ 3, ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছে, মানে ভোলায় যাচ্ছে আর কি। তো দেখতেছেন কত সহজেই আমাদের রাজদূত প্রাইমকে ওভারটেক করে চলে যাচ্ছে, অথচ রাজদূত প্রাইমও কিন্তু ভালো গতিতে চলতেছে এখন। তারপরেও তাসরিফের কাছে কোনো খাওয়া নাই এই সমস্ত রাজদূত প্রাইম লঞ্চের। খুব সহজে সে ওভারটেক করে চলে যাচ্ছে। আর এই সমস্ত লঞ্চগুলো সি সার্ভে করে বানানো, এগুলো সমুদ্রের কাছাকাছি চলাচল করে, যার কারণে তুফান, ঝড় তুফানেও এই লঞ্চের তেমন সমস্যা হয় না চলাচল করতে। আর একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করতেছেন, আমাদের এত কাছ থেকে যাওয়ার পরেও কিন্তু আমরা একদম ক্যামেরায় সুস্পষ্ট দেখা যাচ্ছে না, কেমন যেন অন্ধকার অন্ধকার। মানে আজকে রাত্রের পরিবেশটাই খুবই অন্ধকার। চাঁদ থাকলেও চাঁদের আলোটা পরিপূর্ণ সব দিকে ছড়িয়ে যেতে পারছে না, কারণ কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব, যার কারণে মানে চাঁদ থাকা অবস্থায়ও কেমন যেন অমাবস্যার রাতের মতোই লাগতেছে। যার কারণে দেখেন একদম কাছ থেকে গেল লঞ্চটা, তারপরেও আমাদের ক্যামেরায় কিন্তু ক্লিয়ারলি আসতেছে না, কেমন যেন কালো কালোই আসতেছে। আর একটা বিষয় হলো তাসরিফ সিরিজের লঞ্চের রংটাও কেমন যেন আর কি নীল কালার, যার কারণে রাতের বেলা অত ক্লিয়ারলি দেখাও যায় না স্বাভাবিকভাবে। তো গেল তাসরিফ কিন্তু আমাদেরকে ওভারটেক দিয়ে দিল খুব অল্প সময়ের মধ্যে। তো দর্শক, দেখতে থাকুন ভিডিওটি, আমি আর ফালতু বকবক না করি। এইবার কিন্তু খুব সুন্দর লাগতেছে, উপরে চাঁদ এবং চাঁদের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে তাসরিফ 3 লঞ্চকে। এখানে যদি পূর্ণিমার রাত হইতো তাইলে কিন্তু বিষয়টা আরও ভালোভাবে জমতো। তো দর্শক দেখেন, আমরা কিন্তু একটা ঘাটে পৌঁছে গেলাম, এটা হচ্ছে চৌধুরীরহাট লঞ্চ ঘাট। তো রাত্রেবেলা আর আমাদের কোনো লঞ্চের সাথে তেমন সাক্ষাৎ হয়নি, এবং অন্ধকার রাত থাকার কারণে কিন্তু আমরা আর ভিডিও নেইনি। তো এখন দিনের আলো ফুটেছে সকাল সকাল। আর এই লঞ্চ আগে শিকারপুর ঘাট করতো, তো এখন আর শিকারপুরে ঘাট করে না, এই জন্য প্রথম ঘাটটাই হচ্ছে এই চৌধুরীরহাট লঞ্চ ঘাট। তো এই ঘাটে এখন আমাদের রাজদূত প্রাইম যাত্রী নামাবে। তো দেখতেছেন ছাদের উপর থেকে মানুষ যারা ছিল তারা প্রায় সবাই নিচে চলে গিয়েছে, কারণ এই ঘাটে বেশ কিছু যাত্রী নেমে গেলে তারপরে কিন্তু নিচেও কিছুটা জায়গা খালি হবে।
একটা লোককে দেখতে পাচ্ছেন, সে হাতে এবং মাথায় পান নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে লেখা আছে চৌধুরীরহাট লঞ্চঘাট। তো এই যে লোকটা পান নিয়ে দাঁড়িয়ে আছে, সে কিন্তু লঞ্চে করে হয়তো কোথাও যাবে। আর এই একজন দেখতেছেন মুড়ির হ্যাকার, তো ইনি মুড়ি বানিয়ে বিক্রি করবেন লঞ্চে, হয়তো ইনি একবারে ভান্ডারিয়া পর্যন্ত চলে যাবেন এই লঞ্চের সাথে। আর ওই পানওয়ালা ব্যক্তি, সে লঞ্চে বসে পান বিক্রি করবে নাকি কোনো বাজারে গিয়ে পান বিক্রি করবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তো বেশ কিছু যাত্রী কিন্তু তাদের ব্যাগ ট্যাগ নিয়ে নেমে গেল। আমরা চৌধুরীরহাট লঞ্চঘাটে এসেছিলাম 4:50-এ, আর এখন ঘড়ির কাঁটায় 4:57 বাজে। তো 7 মিনিটে এই ঘাটের কার্যক্রম সেরে কিন্তু লঞ্চ ব্যাক গিয়ার দিল। আর এখন সামনে হচ্ছে মিরেরহাট লঞ্চঘাট। তো দেখা যাক মিরেরহাটে যেতে কতক্ষণ লাগে। এইদিকে দেখেন ছাদের ফ্লোর কিন্তু পুরোটাই ভিজা। তো রাতে শিশির মানে কুয়াশা পড়ার কারণে কিন্তু এই ফ্লোরটা ভিজে গিয়েছে। তো যারা ছাদে রাতে ছিল তারা কিছুটা ভোগান্তির শিকার হয়েছে, বৃষ্টি না পড়লেও কিন্তু তারা কিছুটা ভিজে গিয়েছে। তো দর্শক, এই বরাবর একটা নদী আছে ছোট, তো ওই নদী দিয়ে হচ্ছে ওই যে পয়সারহাট মানে বৈঠাঘাটা যে রুটের লঞ্চ ছিল ওই লঞ্চ চলাচল করতো। তো বর্তমানে তো সেই রুট একদম বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এই যে বাম সাইডে নদীর সোজা বরাবর বাম সাইডে হচ্ছে মিরেরহাট লঞ্চঘাট, আর ওই বরাবরই ডান সাইড থেকে যেই নদীর কথা বলেছি সেই নদীটা। তো আমরা প্রায় মিরেরহাট লঞ্চঘাটের কাছাকাছি চলে আসলাম। তো চৌধুরীরহাট থেকে ছেড়ে আসলাম 7 মিনিট হলো, হাতে এখনও 3 মিনিট বাকি আছে 10 মিনিট হতে। তো বলা যায় যে চৌধুরীরহাট টু মিরেরহাট মাঝে 10 মিনিটের রাস্তা। আমরা 2-3 মিনিটের মধ্যেই মিরেরহাট ঘাটে বার্থিং করব। এই যে দেখতেছেন মানুষজন এখনও ছাদের উপরে আছে অনেকেই। আর এই বরাবর নিচে হচ্ছে ভিআইপি জোন। তো ভিআইপি জোনের এসিগুলো এখানে লাগানো, মোট 4টা এসি, ভিআইপিতে 4টা কেবিন। এই যে এসির লাইনগুলো এখান থেকে ডাইরেক্টলি নামানো হয়েছে। তো এই হচ্ছে মিরেরহাট লঞ্চঘাট। রুট সচল না থাকার কারণে কিন্তু ঘাটের দিকে তাকালেই বোঝা যাইতেছে যে মানে কতটা দুর্ভিক্ষে ভুগতেছে এই লঞ্চঘাট। আর এদিক থেকে ঘাটের কাছাকাছি এসে আমাদের লঞ্চের পুরো বডি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঘাট ওই জায়গায়, আর আমাদের লঞ্চ পুরো ঘুরে এই পাশে চলে আসছে, কারণ স্রোতের অনুকূলে থেকেই ঘাট করতে হবে, অন্যথায় যাত্রী ওঠানামায় সমস্যা সৃষ্টি হয়। তো অলরেডি 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা মিরেরহাট ঘাটে চলে আসলাম। আর আমরা অনেকক্ষণ যাবৎ ছাদে ঘুরতেছিলাম। তো এখন একটু নিচের দিকে যাব, দেখবো যাত্রীদের কি অবস্থা, কেমন যাত্রী নেমেছে। এই সিট থেকে নিচে নেমে আসলাম। আর এখান থেকে দেখতেছেন প্রয়োজন মতো কিন্তু ইঞ্জিনকে সামনে পেছনে চালানো হচ্ছে। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই। এই জায়গায় যারা রাতে ঘুমিয়েছে তারা এখনও এই জায়গায় আছে, কারণ এরা হয়তো আরও সামনে গিয়ে নামবে। তো নিচে যদি খালি হয়ে যায় তাহলে এরাও নিচে চলে যেতে পারে। তো যার যেমন ইচ্ছা সে সেই জায়গায় থাকে আর কি। আমরা পিছনের দ্বিতীয় তলায় চলে আসলাম। দেখতেছেন এখানে এখনও কিন্তু যাত্রী রয়েছে অনেক। আর এই 2 ঘাটে যারা নামার তারা নেমে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি একদম নিচতলায়। এইখানে 2-3 জন বেশ কিছু ফল ফ্রুট নিয়ে লঞ্চে উঠেছে। এরা হলো গিয়া প্রো লেভেলের হ্যাকার। এরা আম, লিচু, আপেল, আঙ্গুর এগুলো নিয়ে উঠছে এবং
সারা রাস্তা বিক্রি করতে করতে আসতেছে, মানে যারা বাড়িতে দেওয়ার সময় ঢাকার থেকে ফল ফ্রুট কিনতে পারেন নাই তাদের জন্য আর কি এরা পুরা ফলের দোকান নিয়ে লঞ্চে উঠছে। এই হচ্ছে লঞ্চের নিচতলার দোকান। তো সকাল সকাল দোকানে এবং চায়ের ক্যান্টিনে চা এবং দোকানে আর কি পানীয় যাবতীয় জিনিস বিক্রয় করা হচ্ছে। তো আমরা একটু ইঞ্জিন রুমের দিকেও যাব। পেছন সাইডে এখনও বেশ কিছু মোটরসাইকেল আছে, এগুলো মানে যার যেখানে গন্তব্য সে সেখানে নেমে যাবে। এ রে ক্যারাম বোর্ড নিয়ে উঠতে লঞ্চে দেখ যাবরা, ক্যারাম বোর্ড নিয়ে আসছে ঢাকার থেকে, ঢাকায় গিয়ে ক্যারাম বোর্ড গ্রামে গিয়ে খেলবে। আর ইঞ্জিন রুমে যেহেতু লঞ্চ ঘাটে আছে সেহেতু এখন ইঞ্জিনকে বিভিন্নভাবে চালানোর প্রয়োজন পড়বে। তো মাস্টার ব্রিজ থেকে এখন যেভাবে নির্দেশ আসবে সেভাবেই কিন্তু এই দুজন চালক ইঞ্জিনের পাশে বসা, তারা সেভাবেই ইঞ্জিন পরিচালনা করবেন। তো দেখতে দেখতে আমরা কিন্তু মিরেরহাট ছেড়ে লঞ্চ এখন বানারীপাড়ার উদ্দেশ্যে যাচ্ছে। তো বানারীপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে লঞ্চ, আর আমরা এখনো টিকিট কাটি নাই। টিকিট কত করে? 500। তো এই লোক দেখতেছেন টিকিট নিয়ে বসা। এরকম 2-3 জন থাকে লঞ্চে, বিভিন্ন স্টেপে বসা থাকে, তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে হয়। একটা দিয়েন তো। তো দর্শক, এই টিকিটটা আমি 500 টাকার বিনিময়ে সংগ্রহ করলাম। তো এখন আমাকে নেমে যাওয়ার সময় এই টিকিটটা শো করতে হবে। এই গেট দিয়ে বের হয় লঞ্চ ঘাট দেওয়ার পরে। তো এখন একটু আমরা সামনের থেকে নদী দেখব। তো এখান থেকে গেট বন্ধ করা আছে যাতে কেউ বের হয়ে যেতে না পারে। আমরা চলে আসলাম সিঁড়ি বেয়ে সামনের থেকে 2য় তলার ফ্রন্ট সাইডে। এখানেও বেশ কিছু মানুষ এখনও কিন্তু ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে, অনেকে হাঁটাচলা করতেছে। এই যে কেবিন করিডোর। আর লঞ্চের স্পিড ভালো রকমই আছে। তো বানারীপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে লঞ্চ। এই হচ্ছে 2য় তলায় চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, কফি এসব পাওয়া যায় এই দোকানে। তো লঞ্চে মোট 2টা দোকান, একটা চায়ের দোকান আর হোটেল আছে একটা। এই হচ্ছে কেবিন করিডোর আর কি। তো আমরা এখন 3য় তলায় যাচ্ছি। তো রাজদূত প্রাইম লঞ্চে যখন এটা রাজদূত 7 ছিল তখন 2য় এবং 3য় তলায় কেবিন ছিল 2 সিরিয়াল করে। তো রিবডি করার পরে 2য় তলায় 3 সিরিয়াল কেবিন করা হয়েছে, আর 3য় তলায় 2 সিরিয়াল কেবিনই রাখা হয়েছে, কিন্তু কেবিনগুলোকে সংস্কার করার কারণে কিন্তু অনেক জায়গা বের হয়েছে। এবং দেখেন করিডোর কত বড়, মানে বরিশালের লঞ্চেও কেবিন করিডোর কিন্তু এত চওড়া না। এই রাজদূত প্রাইম লঞ্চের 3য় তলার কেবিন করিডোর এতটা চওড়া। এই যে দেখেন সুবিশাল জায়গা। তো আমরা একটু 3য় তলার সামনের দিকে যাই, মাস্টার ব্রিজে। তো এখান থেকে কিন্তু লঞ্চকে মূলত কন্ট্রোল করা হয়। আর এই হচ্ছে মাস্টার ব্রিজ। ভেতরে দেখতে পাচ্ছেন লঞ্চকে এই ডানে বামে ঘোরানোর জন্য যে হুইল, এটাকে ঘুরিয়ে কিন্তু লঞ্চকে ঘোরানো হয়, কারণ এই লঞ্চে হাইড্রোলিক লাগানো নেই। এই হচ্ছে ফারদিন শিপিং লাইন্স লঞ্চের লাইসেন্সের নাম। এবং এই পাশ থেকে গেট বন্ধ থাকে। আর এই মাস্টার ব্রিজে এই পাশ থেকে দেখেন আমরা চলে আসলাম এই 3য় তলার পেছনের দিকে। আর এখান থেকে হচ্ছে ভিআইপি জোন। তো এই হচ্ছে ভিআইপি জোনের গেট। ভিআইপি জোনে ভিআইপি যাত্রীরা আছে, তারা হয়তো এখনও ঘুমাচ্ছে। তো আমরা আবার চলে যাব একদম লঞ্চের পেছনে। তো চলে আসলাম এখন। বিশেষ করে লঞ্চের এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে সামনে এবং পেছনে এই 2টা জায়গায় থাকতে ভালো লাগে। দেখতেছেন লঞ্চের প্রপেলার থ্রাস্ট কতটা গতিতে চলতেছে লঞ্চটা। এখান থেকে থ্রাস্ট এবং লঞ্চের সাইলেন্সারের শব্দটা শুনতে ভালো লাগতেছে। তো একটু নীরবতা পালন করি, আপনারাও শুনেন। আমরা আবারও ঝট করে সামনে চলে আসলাম এবং এখান থেকেই নদী দেখতে দেখতে বানারীপাড়া যাব।
তো আজকে আমি বানারীপাড়া ঘাটে নেমে পড়ব, এরপরে আর যাব না, কারণ আমার বানারীপাড়ায় একটা কাজ আছে। আর যেহেতু আপনাদেরকে পরবর্তী ঘাট যেমন স্বরূপকাঠি, ইন্দিরহাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়া এগুলো আজকে দেখাতে পারতেছি না, তবে অচিরেই আমি এই রুটে আবারও ভ্রমণ করব অন্য কোনো লঞ্চে, এবং তখন অবশ্যই আপনাদেরকে সবগুলো ঘাট ঘুরিয়ে এবং একদম ভান্ডারিয়া পর্যন্ত নিয়ে যাব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো এখন দেখতেছেন একদম আমি লঞ্চের দ্বিতীয় তলার সামনে আছি। এখান থেকেই নদী দেখতে দেখতে বানারীপাড়া পর্যন্ত যাব, আর মিরেরহাট থেকে বানারীপাড়া পর্যন্ত প্রায় আধা ঘন্টা লাগে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। এই যে সামনে দেখতে পাচ্ছেন লম্বা একটা চর, ওই চরের ওই পাশ থেকে ঘুরে আসতে হবে আমাদেরকে। এই চরটার বাম পাশ থেকে ঘুরে কিন্তু আমাদেরকে ডানে মোড় নিতে হবে। আজকে আমি কয়েকবারই আপনাদেরকে বলেছি যে কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব এবং হালকা হালকা শিশির পড়তেছিল সারা রাত্র, যার কারণে দেখতেছেন যে সামনে কিন্তু ধোয়া ধোয়া দেখাচ্ছে। গ্রীষ্মকালে এমন শিশির পড়াটা আসলে আশ্চর্যজনক বিষয়। ওই তেরি, এই মৌলভী সাহেব কই বইছে? কাকা একদম জায়গা মতো বইসে ফোনে আলাপ করতেছে, কি একটা ফিলিংস। হ্যাঁ, আবার গান চলতেছে বরিশালের। দেখেন কত বড় নদী, আর এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী। এই সন্ধ্যা নদীতে সকালবেলা চলতেছি আমরা, এখনো কিন্তু সূর্য উঠে নাই। বানারীপাড়া ঘাটের কাছাকাছি চলে আসছি আমরা, যার কারণে কিন্তু দুইবার হর্ন দিল, কিন্তু আজকে ওই কুয়াশা কুয়াশা থাকার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না ঘাট। তবে এই বরাবরই হচ্ছে বানারীপাড়া ঘাট, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে। আমাদের লঞ্চটা এখান থেকে ডাইরেক্টলি ঘাটে ঢুকতে পারবে না, কারণ এখানে চরজনিত হালকা সমস্যা আছে। এই জন্য আমাদের লঞ্চকে একটু হালকা ঘুরে, মানে ডান দিক থেকে ঘুরে বাম দিক দিয়ে ঢুকতে হবে। এই বরাবর সোজা হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছেন। তো রাজদূত প্রাইম মিরেরহাট থেকে ছেড়েছে 5:15-তে, আর এখন ঘড়িতে 5:40 বাজে। 45-এর ভিতরেই আমরা ঘাটে নেমে যেতে পারবো আশা করি। তো দেখতেছেন ঘাটকে রেখেই কিন্তু আমাদের লঞ্চ আরও সামনে এগিয়ে যাচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে এই বরাবর হচ্ছে আমাদের ঘাট, আর লঞ্চটা সামনের থেকে ঘুরে আসবে, এই দিক থেকে ঘুরে তারপরে এসে ঘাটে ঘাট করবে। মানে সোজা গিয়ে আমাদেরকে একটু বাম দিকে ঘুরে আসতে হবে, কারণ এই সোজা বরাবর গেলে আমাদের চরে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই সন্ধ্যা নদী সোজা সামনে গিয়ে আবার ডানে মোড় নিয়েছে। তো পুরো টার্নিং ঘুরে আমরা বানারীপাড়া ঘাটের একদম সামনে চলে আসলাম, আর অল্প সময়ের মধ্যেই আমাদের লঞ্চ ঘাটে বার্থিং করবে। তো দেখতেছেন বানারীপাড়া ঘাটটা সাধারণত একটু বড় সাইজে। তো মিরেরহাট ঘাট যেরকম দেখে এসেছিলাম একদম নাস্তানাবুদ অবস্থা, তার চেয়ে কিন্তু এই ঘাটটা দেখতে অনেকটা সুন্দর এবং একটু বড় সাইজেরও। তো এখানে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, BIWTA, বানারীপাড়া লঞ্চ ঘাট। আমরা বানারীপাড়া ঘাটে চলে আসলাম, আর এইদিকে দেখতে পাচ্ছেন সকালের সূর্য মেঘের কোল থেকে উকি দিয়েছে, একদম ছোট্ট দেখা যাচ্ছে, মানে হালকা। আমরা এখানে নামি হাঁটতে হাঁটতে গেলাম। যাবেন কই? ও এদিকে লঞ্চের আলাদ বাঁধা হয়েছে এবং যাত্রীও নামা শুরু করেছে। তো আমিও নেমে যাচ্ছি এখন। তো নেমে পড়লাম লঞ্চ থেকে। দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইমকে বাহির থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এখনও অনেক যাত্রী লঞ্চে আছে, আর বানারীপাড়ায়ও নেমে যাচ্ছে অনেক যাত্রী। এই আওয়াজটা হচ্ছে জেনারেটর ইঞ্জিনের। আমরা এই পাশে চলে আসলাম, এখন কিন্তু আওয়াজটা একদম কমে গিয়েছে। তো যাত্রী প্রায় নামানো শেষ, লঞ্চ কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক গিয়ারে যাবে। এখান থেকে ছেড়ে লঞ্চ গিয়ে প্রথমে স্বরূপকাঠি, তারপরে ইন্দিরহাট, তারপরে কাউখালী, তারপরে হুলারহাট, তারপরে ভান্ডারিয়া। এখনও মোট 5টা ঘাট সে ধরবে। এই মুহূর্তে লঞ্চ
ছেড়ে যাচ্ছে, আর আমি ট্রলারে করে যাব নদীর ওই পারে। ট্রিপল হর্ন বাজিয়ে লঞ্চ কিন্তু ব্যাক গিয়ারে চলে গেল এবং আমরা ট্রলারে করে যাচ্ছি নদীর ওই পারে, আর রাজদূত প্রাইম যাচ্ছে তার গন্তব্যের দিকে। এখন সে বরাবর ব্যাক গিয়ার দিয়ে অনেকটা দূরে চলে যাবে এবং তারপরে ঘুরিয়ে স্বরূপকাঠির দিকে টান দিবে। তো দর্শক, যারা এখনও ভিডিও দেখতেছেন আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তবে লাইক না করেন নাই তো ভাই কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।